যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতি স্মরণ করছে পিলখানা ট্র্যাজেডিতে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের। সরকারিভাবে দিবসটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব এবং প্রধান উপদেষ্টার পক্ষে তাঁর সামরিক সচিব শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সিনিয়র সচিবও এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ এবং বিজিবি মহাপরিচালক শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। শহীদ পরিবারের সদস্যগণও তাঁদের স্বজনদের প্রতি শ্রদ্ধা জানান। 2009 সালের 25শে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিপথগামী বিডিআর সদস্যদের হাতে 57 জন সেনা কর্মকর্তা নিহত হন। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্র জানিয়েছে সকাল 6টা 40 মিনিট 25 সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 5.1। এটি মাঝারি ধরনের ভূমিকম্প। ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরই এই ভূমিকম্পের উৎসস্থল, ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে। বাংলাদেশ থেকে উৎপত্তিস্থল ছিল 501 কিলোমিটার দূরে। 1 মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন, আগামী 28শে ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে। যদি চাঁদ দেখা যায়, ওই দিন সন্ধ্যা থেকে রমজান শুরু হয়ে যাবে। কিন্তু ওই দিন চাঁদ দেখা না গেলে পরের দিন 2রা মার্চ থেকে শুরু হবে পবিত্র এই মাস। যদি 1 মার্চ রমজান শুরু হয়, তাহলে রমজানের শেষ দিন হবে 29 অথবা 30শে মার্চ। যেহেতু রমজান মাস প্রতি বছর এগিয়ে আসে, তাই এই বছর শুরুর দিকে রোজাগুলোর সময় একটু কম হবে, তবে মাসের শেষ দিকে সময় বাড়বে। এবার সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজাটি 14 ঘন্টা 13 মিনিট দীর্ঘ হবে। সময় বাড়তে বাড়তে শেষ রোজাটি 14 ঘন্টা 55 মিনিটে গিয়ে পৌঁছবে। জিয়া শিশু কিশোর মেলা আহ্বায়ক কমিটির গঠন উপলক্ষে আলোচনা সভা করেছে জিয়া শিশু কিশোর মেলার বাহরাইন শাখার নেতৃবৃন্দ। এনটিভির প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, বাহরাইনের রাজধানী মানামায় স্থানীয় একটি হোটেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন বিল্লাল পাঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে জিয়া শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি জাহাঙ্গীর শিকদার। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রবর্তক শহীদ জিয়াউর রহমানের আদর্শ প্রতিটি শিশু কিশোরের কাছে পৌঁছে দিতে হবে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিম বাসরাত, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হাফিজ উল্লাহ পাটোয়ারি, শফিক আহমেদ, ইলিয়াস, মাহবুব মোয়াজ্জেম হোসেন, সাজ্জাদুর রহমান, আবুল মিয়া, মতি মিয়া, আজিজুর মিয়া, রহিম তালুকদার, শাহপরা সুজন, সবুজ, সোহেল মিয়া, রবিন, শফিকুল ইসলাম। 71-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের রিভিউ আবেদনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে আপিল বিভাগ। রিভিউ আবেদন আজকে আংশিক শুনানি হয়েছে। আগামীকালকে সকালবেলা আবার টপ মোস্ট আইটেম হিসেবে শুনানি হবে। আজকে প্রাথমিকভাবে কথোপকথনের এক পর্যায়ে মাননীয় আপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন, কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে। তার জন্য আমরা 60টি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল আগেই। এই 60টি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে এবং এই গ্রাউন্ডেই লিভ হবে কি হবে না
এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। আইন শৃঙ্খলা বাহিনী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, পুলিশ, র্যাব, আনসার সদস্যরা ভয়ে দায়িত্ব পালন করতে পারছে না। ফলে দেশের সার্বিক আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশকে একটি সুন্দর জায়গায় রেখে সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে বলেও জানান সেনাপ্রধান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজন করা হয় শোকসভা ও দোয়া অনুষ্ঠানের। 3 বাহিনী প্রধান সহ এতে অংশ নেন সামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্ণনা করে বলেন, পুলিশ সদস্যরা সক্রিয় না হলে অপরাধ দমন সম্ভব নয়। র্যাব, পুলিশ সদস্যদের নামে মামলা থাকায় আইনশৃঙ্খলা বাহিনী পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করছে না দাবি করে সেনাপ্রধান জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনে আহ্বান জানান। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড, বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। সুষ্ঠু নির্বাচন আয়োজনের দিকে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে জানিয়ে সেনাপ্রধান বলেন, দায়িত্ব শেষে সেনানিবাসে ফিরে যাবে সেনা সদস্যরা। আহ্বান জানান দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরির। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। অনুষ্ঠানে নৌ, বিমান ও বিজিবি প্রধান সরকারকে ধন্যবাদ জানান পিলখানা হত্যাকাণ্ডের দিনকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের 2 ব্যক্তিকে $29 মিলিয়ন দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার হয়তো কিছুটা সত্যতা আছে। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। চাল, ডাল, ছোলা, চিনির মতো রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কোনোভাবেই যেন দাম না বাড়ে সেই চেষ্টা করা হয়েছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন। কেউ মজুত করার চেষ্টা করলে ভোক্তা অধিকার সহ সরকারের এজেন্সিগুলোর মাধ্যমে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জানান, আগামী জুন মাসেই আগামী অর্থ বছরের বাজেট দেওয়া হবে। কিছুটা সত্যতা আছে। আর আমি তো আই এম লুকিং ফরওয়ার্ড নেক্সট মিটিং, আমি ট্রেজারি সেক্রেটারির সাথে দেখা করার আমার একটা প্ল্যান আছে, না হলে আন্ডার সেক্রেটারির সাথে দেখা হবে। তো এই জিনিসগুলো আমরা, কারণ এগুলো ওদের বিষয়ে করার কথা, এই জিনিসগুলো জানার কথা বেশি। এটা যদি আমাদের মানুষের স্বার্থের এগেনস্ট হয় বা কারো মোটিভেটেড কোনো যেটাকে করে, সেটা নিশ্চয়ই এটা দেখার বিষয়, তাই না? সরকারি কেনাকাটা স্বচ্ছতার জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় চালু হওয়া ইজিপি পদ্ধতির মধ্যেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ইজিপি প্রবর্তিত হয়েছে এই লক্ষ্যে যে একটা উন্মুক্ত প্রতিযোগিতা হবে, দুর্নীতির যে যোগসাজশমূলক যে দুর্নীতি হয় ক্রয় খাতে সেটাকে নিয়ন্ত্রিত হবে। যে এই ডিজিটাইজেশনটার ফলে এই দুর্নীতি নিয়ন্ত্রণের সুযোগটা যেরকম বন্ধ হয় নাই, দুর্নীতি যেরকম নিয়ন্ত্রণ করা যায় না, অন্য দিক থেকে যেটা হয়েছে যারা অনিয়ম দুর্নীতিগুলো করেন, এই যে ত্রিপক্ষীয় শক্তি যেটার কথা আমরা সবসময় বলি, আজকেও যেটা বলা হয়েছে যে
আমলাতন্ত্র বা ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদের একাংশ, অন্যদিক থেকে যারা ঠিকাদার এবং যার সাথে রাজনৈতিক শক্তি, এই ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটি আরও ডিজিটালাইজড হয়ে আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে আবার ক্রয় ইজিপির মাধ্যমে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। পদত্যাগের পর দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় নাহিদ বলেন, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছেন তিনি। নাহিদ আরও বলেন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে তিনি সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে থেকে বেশি ভূমিকা রাখতে পারবেন। প্রধান উপদেষ্টার কাছে তার পদত্যাগপত্র জমা দেওয়ার পর এসব কথা বলেন তিনি। বলেন, 6 মাসে তিনি 2টি মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। তার কাজের মূল্যায়ন জনগণ করবে বলেও জানান তিনি। নতুন যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে সেখানে অংশগ্রহণ করার তার অভিপ্রায় আছে বলেও জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই সদ্য পদত্যাগ করা উপদেষ্টা। আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার যেই 2টি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে। কাদা ছোঁড়াছুড়ি বন্ধ না করলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন শেষে সেনানিবাসে ফিরে যাবে সেনা সদস্যরা। বিডিআর বিদ্রোহের সাথে জড়িতদের কোনো ছাড় নেই বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজন করা হয় শোকসভা ও দোয়া অনুষ্ঠানের। 3 বাহিনী প্রধান সহ এতে অংশ নেন সামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করে বলেন, স্বল্প সংখ্যক সৈন্য দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভয়ে সক্রিয় হচ্ছে না দাবি করে তিনি জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। নিজেদের ভেতর হানাহানির সুযোগে অপরাধ বেড়েছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ঐক্যবদ্ধ থাকলে সমস্যার সমাধান সম্ভব। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশ ও জাতিকে ভালো অবস্থানে রেখে সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে জানিয়ে ওয়াকারুজ্জামান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার বিচার হবে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। পিলখানা হত্যাকাণ্ডের দিনকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা দেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান নৌ, বিমান এবং বিজিবি প্রধান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের আপত্তি এবং পদত্যাগের হুমকির মুখে উপাচার্যের বাসভবনে তালা খুলে দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুরে শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী উপাচার্যের বাসভবনে তালা দেয়। এ সময় বাসভবনে থাকা সিনিয়র শিক্ষকরা আপত্তি জানালে এবং সকল শিক্ষক পদত্যাগ করার হুমকি দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেয়। এ সময় শিক্ষার্থীদের অন্য কারো ইন্ধনে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান শিক্ষকরা। এর আগে গত রাতে উপাচার্য ঢাকা থেকে ফিরে বাসভবনের তালা ভেঙে ভিতরে প্রবেশ করলে শিক্ষার্থীরা বিক্ষোভ করে সকালে পুনরায় বাসভবনের তালা দেবার ঘোষণা দেয়। নারায়ণগঞ্জে ৩টি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে এই রায় দেয়। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে আবুল হাসনাত সজল, শরীফ ও হাফেজ সুলেমানকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। ৩টি মামলার মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার 2টি মামলায় 7 দিন করে এবং সদর থানার 1টি মামলায় 5 দিন সহ মোট 19 দিনের রিমান্ড আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে 3 মামলায় 4 দিন করে মোট 12 দিনের রিমান্ড মঞ্জুর করে। চট্টগ্রামে ভোজ্য তেল প্রকৃত মূল্যে বিক্রি না করায় দোকান মালিককে 10,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর 2 দিন আগে একই অভিযোগে সতর্ক করা হয়েছিল ওই ব্যবসায়ীকে। সকালে চট্টগ্রামের মোমিন রোড এলাকায় দোকানটির ভেতরে মজুত করা কয়েকশো লিটার তেল ছিল, কিন্তু ওই ব্যবসায়ী বেশি দামে তেল বিক্রি করায় 10,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে কর্মকর্তাদের সামনেই ন্যায্য মূল্যে তেল বিক্রি করেন ওই ব্যবসায়ী। রমজানকে সামনে রেখে অভিযান চলমান রাখার কথা জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। প্রথমবারের মতো কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু। এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাউন হলে এসে জড়ো হন দলটির নেতাকর্মীরা। মহানগর বিএনপির 27টি ওয়ার্ডে 101 সদস্যের কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি তাঁর বক্তব্যে। নির্যাতন, গায়েবী মামলা, মিথ্যে মামলা, এ সকলের ভিতর দিয়ে বিএনপি পার হয়ে এসেছে। এর বাইরে গণতান্ত্রিক পন্থায় কম বেশি প্রায় 6টি নির্বাচনের ভেতর দিয়ে বিএনপি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কোন নির্বাচনে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হয়েছিল, কোন নির্বাচনে বিএনপি বিরোধী দলের আসনে আসন গ্রহণ করেছিল। আজ এ কারণেই বিএনপি জনগণের ভেতর ভিত্তি স্থাপন করতে সক্ষম হয়েছে, এত চড়াই উতরাই, এত নির্বাচনের ভেতর দিয়ে পার হয়ে আসার পরে। আজ আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে, আমরা যারা বিএনপি করি, আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি আজ জনগণের দলে পরিণত হয়েছে। জনগণের একটি রাজনৈতিক দলে আজ বিএনপি নিজেকে রূপান্তর করতে পেরেছে। আছে আমাদের অনেক প্রতিবন্ধকতা, হয়তো আছে আমাদের, কিন্তু তারপরে ওই প্রতিবন্ধকগুলো যেগুলো আছে সেগুলোকে পর্যায়ক্রমিকভাবে অতিক্রম করে আরো বেশিভাবে, আরো দৃঢ়ভাবে আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি রাজনৈতিক দল, যেই দল জনগণের কথা বলে, যেই দলের কাছে যখন সুযোগ থাকে সেই দল তখন চেষ্টা করে কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করা যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, একটি রাজনৈতিক দলের লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, পরিকল্পনা থাকে। রাজনৈতিক উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে কিভাবে তাদের নীতি আদর্শকে জনগণের কাছে নিয়ে যাবে, কিভাবে বেশি সংখ্যক মানুষকে দলের সাথে সম্পৃক্ত করাবে। পরিকল্পনা থাকে, একটি রাজনৈতিক দল যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে সেই পরিকল্পনা অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা জনগণের জন্য, সমাজের বিভিন্ন স্তরের জনগণ, তাদের জন্য বিভিন্নভাবে পরিকল্পনা গ্রহণ করা। একটি গণতান্ত্রিক বিশ্বে আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক বিশ্বে
একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে যদি সফল করতে হয় তাহলে সবচাইতে উত্তম পন্থা হচ্ছে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের মাধ্যমে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করা। শিক্ষায় বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চর ফ্যাশন সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল গুণগত শিক্ষার সামাজিক দায়বদ্ধতা শীর্ষক সেমিনার। সকালে চর ফ্যাশন সরকারি কলেজে আয়োজিত সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 5 শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি স্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক, অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। সেমিনারে বক্তারা গুণগত শিক্ষা অর্জনের গুরুত্ব, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক দায়িত্ব, শিক্ষকদের ভূমিকা এবং অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা করেন। সড়কে 3 হুইলার বন্ধের দাবিতে ফরিদপুরের আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে ফরিদপুর সালথা আঞ্চলিক সড়কের মেম্বারগট্টি এলাকায় সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। স্থানীয়রা জানায়, সম্প্রতি এই সড়কে 3 হুইলারের কারণে দুর্ঘটনার শিকার হয়ে 2 জন শিক্ষক নিহত ও 2 জন পঙ্গুত্ব বরণ করেছে। সাভারের রাজফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে স্কুলের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। এছাড়া বিশিষ্ট সমাজসেবক ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন, বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজি মোহাম্মদ মহিউদ্দিন, আমান গ্রুপের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। নাটোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় 4টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি জানান, গত বছরের 14 ডিসেম্বর সদর উপজেলার শিবদুর গ্রামের রাকিবুল ইসলামের বাড়ি থেকে একটি মোটরসাইকেল এবং মালামাল চুরি করে নিয়ে যায় একদল চোর। এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য রফিউল ইসলাম, রকি, কবিরাজ, শাহজাহান ও জামাল শেখ নামে 4 জনকে গ্রেফতার করে। পরে তাদের জিম্মায় থাকা 4টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। যশোর শহরে বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর 2 টন পলিথিন জব্দ করেছে। এই ঘটনায় 2টি ব্যবসা প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোহাম্মদ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বড়বাজার এলাকার 2টি ব্যবসা প্রতিষ্ঠান বিপ্লব স্টোর ও মা শীতলার গোডাউনে অভিযান চালিয়ে 2 টন পলিথিন উদ্ধার করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মা শীতলার মালিক প্রদীপকে 20,000 টাকা ও বিপ্লব স্টোরের মালিক বিপ্লব পালকে 10,000 টাকা জরিমানা করা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে তার পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে গণমাধ্যম কর্মীদের বলেন, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছেন তিনি। গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে থাকতে চান বলেও জানান তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। আগে থেকেই গুঞ্জন ছিল যে কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকার থেকে সরিয়ে নেবেন নিজের নাম। অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। পরে ব্রিফিংয়ে নাহিদ জানান, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছেন তিনি। মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা হচ্ছে। আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। নাহিদ মনে করেন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে তিনি সরকারের বাইরে থেকে রাজপথে বেশি ভূমিকা রাখতে পারবেন। নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেখানে অংশ নেয়ার ইচ্ছার কথাও জানান নাহিদ ইসলাম। এখনো আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে
আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণঅভ্যুত্থান যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকার। নাহিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন তিনি। বলেন, তার কাজের মূল্যায়ন জনগণ করবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ইস্যুতে সরকারের ভেতর থেকে বিভিন্ন বক্তব্য দেওয়ায় সারা দেশে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে নৈরাজ্যের দিকে নেওয়ার ষড়যন্ত্র চলছে, তাই তর্ক বন্ধ করে ঐক্যবদ্ধ হতে হবে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। গোমতী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ময়নামতি খ্যাত কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে নগরীর টাউন হল মাঠের অনুষ্ঠানে অনেকটা উৎসব আমেজে নেতাকর্মীরা। সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্য ফেরাতে স্থিতিশীলতা আনতে হবে। তবে অন্তর্বর্তী সরকারকে নিয়ে জনগণের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। দেশে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধাপ্রাপ্ত হবে সেটা দেখা উচিত, মন্তব্য তারেক রহমানের। আমরা যদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পিলখানা ট্র্যাজেডি স্মরণে আয়োজিত এক আলোচনায় মির্জা ফখরুল বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছেই। আজকে আমরা শপথ নেই যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষা করব। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনব। পিলখানা ট্র্যাজেডিতে আহত ও নিহতদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলের নেতাদের কেউ কেউ বিব্রতকর মন্তব্য করছে অভিযোগ করে সবাইকে শালীন ও মার্জিত বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের সুফল ভোগ করতে রাজনৈতিক দলগুলোর সংস্কার করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর সেবাদান নিশ্চিত করতে সিটি কর্পোরেশন, পৌরসভা সহ সব স্থানীয় সরকারের নির্বাচন দেওয়া প্রয়োজন বলেও তিনি জানান। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন ধরনের বিব্রতকর বক্তব্য দিচ্ছেন। আমরা আহ্বান জানাবো, জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আপনারা আপনাদের বক্তব্যে আরও মার্জিত এবং ভদ্রচিত হওয়ার চেষ্টা করবেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে আজ শুনানি শুরু হয়। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও এখানে আন্তর্জাতিক আইনের বিধান মানা হয়নি। তাহলে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিভাবে হয়? এখানে সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধি মানা হয়নি। আসামি পক্ষের মূল যুক্তি হচ্ছে এখানে আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে। পরে আপিল বিভাগ আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি করে। শুনানির সময় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আদালতে উপস্থিত ছিলেন। তিনি ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সহায়তা দেওয়ার পরও কিছু ব্যাংককে বাঁচানোর সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বলেন, ব্যাংকিং খাতকে গর্ত থেকে উত্তোলনের চেষ্টা চলছে। আর বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে, লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলোকে বন্ধ করা ছাড়া দেশের এই খাত পুনরুদ্ধার সম্ভব নয়।
দুপুরে ব্র্যাক সেন্টারে সিপিডির কনফারেন্সে এসব কথা উঠে আসে। বক্তারা বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ ও পরিবারতন্ত্র থেকে বের হতে না পারলে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াতে পারবে না। ব্যাংক খাতে লুটপাট বন্ধ হলেও সংস্কারের মাধ্যমে মূল্যস্ফীতি কমিয়ে এ খাতকে ঘুরে দাঁড়াতে আরও কিছু সময় লাগবে বলে গভর্নর জানান। সবার কাছ থেকে এমডি নিয়োগ দেওয়া কিংবা তাদের তাদের এক্সটেনশন দেওয়া ইত্যাদি সব ক্ষেত্রে কিন্তু নিয়মটা ব্যত্যয় করা হচ্ছে পলিটিক্যাল কানেকশনের কারণে। আর আমরা যেটা বলেছি যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেটা, এটা কিন্তু বারবার পরিবর্তন করে সেটা পারিবারিক পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য করা হয়েছে, মানে তাদের সুবিধার জন্য করা হয়েছে, সেটাকে বন্ধ করতে হবে। ইসলামী ব্যাংক এবং ইউসিবিএল এই দুটো কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েটেড হয়ে যাবে বলে আমরা আশা করি। অ্যাসেট কোয়ালিটি রিভিউ করছি, 1 মাস 2 মাসের মতো হয়ে গেছে, 1 মাসের বেশি। সেগুলো হয়তো এই মার্চের না এপ্রিলের মাঝামাঝি নাগাদ আমরা আশা করছি আমরা পেয়ে যাই। তখন হয়তো সেগুলোকে নিয়ে আমরা চিন্তা করব।